নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সর্বাণী। আমার বই পড়ুন বইকে ভালোবাসুন চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাবো বাংলাদেশী লেখিকা ইলমা বেহরজের লেখা একটি জনপ্রিয় উপন্যাস আমি পদ্মজার সপ্তম ও অষ্টম পর্ব। শুনতে থাকুন আমি পদ্মজা। আমির ছুরিটা চেয়ারের উপর রেখে গায়ের জ্যাকেট খুলে মেঝেতে ফেলল। খলিল নিঃশব্দে যতটা সম্ভব দ্রুত জায়গা ছেড়ে চলে গেলেন। মজিদের মুখে স্পষ্ট বিরক্তির ছাপ, চোখ মুখ কুঁচকে গেছে। শফিকের মৃত্যু মানে তাদের দলের একজন দক্ষ সহযোগী কমে যাওয়া। ব্যাপারটা মনে পীড়া জাগাচ্ছে। পদ্মজাকে মজিদ কখনোই পছন্দ করেননি। তার সৌন্দর্যের আড়ালে তিনি দেখতে পান এক তীব্র দাবানলের পূর্বাভাস, এক অগ্নিস্ফুলিঙ্গ যা আমিরকে ধ্বংস করে তাদের সবাইকে ছারখার করে দেবে। এই মুহূর্তে আমিরকে কিছু বোঝানোর চেষ্টা করাও অর্থহীন। মজিদ মনে মনে স্থির করলেন, পরে উপযুক্ত সময় মতো আমিরের সঙ্গে কথা বলা যাবে। মাথা ভর্তি দুশ্চিন্তা নিয়ে তিনিও নিঃশব্দে সরে পড়লেন। আমির রক্তমাখা শার্ট খুলে হাত মুখ মুছল, তারপর ধীর পদক্ষেপে এগিয়ে গেল পদ্মজার দিকে। পদ্মজা আমিরের দিকে তাকানোর সাহস পাচ্ছে না। শফিকের হত্যার দৃশ্য বারবার তার চোখের সামনে ভেসে উঠছে। ভয় হচ্ছে এই বুঝি আমির তার চোখ দুটো। নিঃশব্দে অশ্রু ঝরছে পদ্মজার চোখ থেকে। আমির তাকে স্পর্শ করতেই সে সরে যাওয়ার চেষ্টা করল। মুহূর্তের জন্য থমকালো আমির, তারপর জোর করে পদ্মজাকে টেনে বসালো। হাত পায়ের বাঁধন খুলে দিতেই ভীত বিড়ালছানার মতো বিছানার এক কোণে গিয়ে আশ্রয় নিল পদ্মজা। সে স্থির হতে পারছে না। তার মন শরীর ভীষণভাবে বিক্ষুব্ধ, মানসিকভাবে ভেঙে পড়েছে। আমির দীর্ঘক্ষণ নীরবে দাঁড়িয়ে পদ্মজার ভীতি লক্ষ্য করল, তারপর ডাকল, পদ্মজা। হাঁটুতে মুখ গুজে রইল পদ্মজা। আমিরের ডাকে সাড়া দিল না। কণ্ঠ উঁচু করল আমির, তুমি ভয় পাচ্ছ কেন? আমি তোমাকে কিছু করব না। পদ্মজার শরীর থরথর করে কাঁপছে। আমির ধৈর্য হারিয়ে বিছানায় উঠে এলো, জোর করে টেনে নামালো পদ্মজাকে। ধমক দিয়ে তাকে কোলে তুলে নিয়ে চলে এলো অন্ধকারের চতুর্থ ঘরে। এই ঘরটা অন্যরকম, সাধারণ ঘরের মতো। পদ্মজাকে বিছানায় রাখতেই সে প্রাণপণে আমিরকে ঠেলে সরাতে চাইল। আমির এক চুলো নড়ল না। পদ্মজার চোখে আমির আর স্বামী নয়, এক ভয়ঙ্কর দানব। সে মুক্তির জন্য ছটফট করতে লাগলো। আমির যত শান্ত করার চেষ্টা করছে তত পদ্মজা অস্থির হয়ে উঠছে। তার অন্তরাত্মা কাঁদে, মা, মা গো, মুক্তি দাও, তোমার কাছে নিয়ে যাও মা। ভয়ে তার শরীর হিমশীতল, কাঁদছে বাঁধ ভাঙা নদীর মতো। আর পারল না আমির। ভেঙে পড়ল তার ধৈর্যের বাঁধ। গর্জে উঠল সে, কান্না থামাও, থামাও বলছি। পদ্মজা কান্না সামলাতে চেষ্টা করে ভীত চোখে তাকালো। তখন দরজায় করাঘাত করল কেউ। আমির দরজা খুলে দেখল আরভিদ হাতে একটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। তাতে পদ্মজার প্রয়োজনীয় জিনিসপত্র।
রাতে যখন সে বাইরে বের হয়েছিল, দেখলো বাইরে লতিফা দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে বিরক্তির ছায়া নেমে এলো চেহারায়। এখানে কেন এসেছিস? লতিফা ভীত সন্ত্রস্ত কণ্ঠে বলল, খালাম্মা পাঠাইছে পদ্মর খোঁজ নিতে। আমিরের মুখের কঠোরতা একটুও কমল না। নির্লিপ্ত ভঙ্গিতে সে বলল, পদ্মজা ভালো আছে। লতিফা ফিরে যাওয়ার জন্য পা বাড়াতেই আমির পেছন থেকে ডাক দিয়ে বলল, লতিফা, ফজরের আগে পদ্মজার জামা কাপড় নিয়ে এখানে অপেক্ষা করবি। লতিফা অনুগত দাসীর মতো আদেশ পালন করেছে। পদ্মজার জামা কাপড় দিয়ে গেছে আরভিদের কাছে। আমির ব্যাগ নিয়ে দরজা লাগিয়ে দিল। শাড়ি ব্লাউজ বের করে বিছানার উপর রেখে বলল, শাড়ি পাল্টে নাও, রক্ত লেগে গেছে। তার কণ্ঠস্বর শান্ত, স্বাভাবিক। কিছুক্ষণ আগের তুমুল ঝড়ের কোনো চিহ্নই নেই মুখে। পদ্মজার প্রতিক্রিয়ার অপেক্ষায় চুপচাপ দাঁড়িয়ে রইল সে। পদ্মজা একেবারে নিশ্চুপ, যেন ঝড়ের পর শান্ত সমুদ্রের ঢেউগুলো ধীরে ধীরে থেমে যাচ্ছে। তার ফোঁপানি আর শোনা যাচ্ছে না। গালের ক্ষতস্থান থেকে রক্তের সরু ধারা এখনো গড়িয়ে পড়ছে। আমির তুলোর টুকরো হাতে এগিয়ে এলো, কিছুটা তুলো বিছানার পাশে রাখলো, বাকি অংশ দিয়ে গালে রক্ত মোছার জন্য পদ্মজার হাত ধরল। সেই স্পর্শে পদ্মজার আগুনে হাত পড়ার মতো চমকে উঠল। তৎক্ষণাৎ পিছু হটে গিয়ে আতঙ্ক আর অবিশ্বাস মাখা দৃষ্টিতে তাকালো। রুক্ষ সুরে বলল, দূরে থাকুন। রক্ত ঝরছে তো, আমারটা আমি নিজেই দেখে নিতে পারবো। সে দ্রুত বিছানা থেকে তুলোটুকু তুলে নিয়ে গালের ক্ষতে চেপে ধরল। আমির অসহায় বোধ করল। পদ্মজার সঙ্গে এই মুহূর্তে তর্ক করার সাহস কিংবা ইচ্ছে কোনোটাই নেই। তাই চুপচাপ বিছানা থেকে সরে গিয়ে ঘরের কোণে রাখা কাঠের চেয়ারে ধীরে ধীরে বসে পড়ল। পদ্মজা মেহগনি কাঠের পালঙ্কে নিজের শরীর গুটিয়ে বসে আছে। চোখ থেকে টপ টপ করে পড়া অশ্রু মুছতেও ভুলে গেছে সে। তার বুক চিরে আসা চাপা কান্নার শব্দ নিস্তব্ধতাকে আরো গভীর করে তুলল। আমির কথা বলার জন্য মুখ খুলল, কিছুতেই বলতে পারল না। তার কণ্ঠ আটকে গেল। অপরাধবোধের ভার তার সমস্ত শক্তি কেড়ে নিয়েছে। একবার নয়, কয়েকবার চেষ্টা করেও শব্দ বের করতে পারল না। শেষমেশ গভীর শ্বাস নিয়ে ধীরে ধীরে বলল, কি করবে ভেবে পাচ্ছ না? নিজেকে অসহায় লাগছে। পদ্মজা প্রথমে কোনো প্রতিক্রিয়া দিল না। তারপর হঠাৎ চোখ তুলে এমন এক দৃষ্টিতে তাকালো যেন তার হৃদয়ের সমস্ত তিক্ততা ছুড়ে দিচ্ছে আমিরের দিকে। ঠোঁটের কোণে বিদ্রুপ এনে বলল, আনন্দ হচ্ছে আপনার? আমির বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, আনন্দ হওয়ার কি আছে? কিছু নেই? না, লোকটাকে খুন করে নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টা করেছেন। সেই চেষ্টা করে কি তোমার কাছে ভালো হতে পেরেছি? প্রশ্নটা ধাক্কা দিল পদ্মজার অন্তরে। কিছুক্ষণ নীরব থেকে ভেতরের ঝড় শান্ত করার চেষ্টা করল। তারপর ধীরে ধীরে উত্তর দিল, আপনি আমার মাকে খুন করতে চেয়েছেন? আমাকে একটার পর একটা মিথ্যে বলেছেন। অন্যদের প্রতি নৃশংস আচরণ কথা না হয় বাদই দিলাম, তারপরও আমি আপনাকে ভালো মনে করব? আমির নিজের কথার ফাঁদে নিজেই পড়ে গেছে এমন ভাবে বলল, সেটাই তো বললাম। পদ্মজা মুখ ফিরিয়ে নিল।
আমিরের দিকে তাকানোটাও তার অসহ্য ঠেকছে। হঠাৎ সন্দেহ জাগলো আমিরের মনে। এসব কে বলেছে? যেই বলুক, মিথ্যে তো বলেনি। রিদওয়ান? সত্যি তো। আমির নীরব রইল, উত্তর দেওয়ার মতো ভাষা খুঁজে পেল না। পদ্মজা তখন নিজের সঙ্গে কথা বলছে এমন ভাবে বলল, আমার নিজেকে নর্দমার কীট মনে হচ্ছে। আপনার মতো একটা মানুষের সঙ্গে এতদিন বসবাস করেছি, এক বিছানায় থেকেছি। ধিক্কার আমার ওপর, ধিক্কার আমার দেহের ওপর। গোসল করে পরিষ্কার হয়ে যাও। মজা করছেন? না। আমিরের উত্তর সংক্ষিপ্ত কিন্তু গম্ভীর। পদ্মজা সমস্ত ক্ষোভ উগরে দিল। তারপর তো ঠিকই ছুবেন, জোর করে অপবিত্র করে দিবেন। পুরুষ তো আপনি, পেরে উঠবে না কোনো নারী। নারী তো ভোগের জিনিস, ভোগ করে ফেলে দেওয়ার জিনিস। আমিরের কপালে ভাঁজ পড়ল, প্রশ্ন করল, কবে তোমাকে জোর করেছি? পদ্মজা তীক্ষ্ণ স্বরে জবাব দিল, আপনাকে ভালো মানুষ ভেবে, স্বামী ভেবে কখনো জোর করার সুযোগ তো দেয়নি। ভালোবেসে না? পদ্মজার চোখে অভিমানের অশ্রু জমল। দয়া করে ভালোবাসার নাম মুখে আনবেন না। আপনার চোখে আমি কি একটা সুন্দর পুতুল, যাকে সাজিয়ে গুছিয়ে নিজের ঘরে সাজিয়ে রাখা যায়? এই রূপ না থাকলে কি এক মুহূর্ত আমাকে আপনার পাশে রাখতেন? রূপ নিয়ে অহংকার করছো? পাগল হয়ে গেছো তুমি। পদ্মজা উত্তেজিত হয়ে উঠল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাগল হয়েছি। আপনি তো নিজের ভাই রিদওয়ানের মনোরঞ্জনের জন্য আমাকে আনতে গিয়েছিলেন। নিজের স্ত্রীকে অন্যের ভোগ্যপণ্য বানাতে চেয়েছিলেন। আমির হাসল। হাসিটা ঠোঁট পেরিয়ে চোখ অব্দি পৌঁছে গেল। বলল, তখন তুমি আমার স্ত্রী ছিলে নাকি? মনে তো পড়ে না। আমার যতটুকু মনে আছে, তোমাকে দেখার পরই তো বিয়ে করেছি। তার হাসি পদ্মজার রাগকে আরো উস্কে দিল। আমার এই সুন্দর মুখ না থাকলে আমার জায়গা কি আপনার বিলাসবহুল বাড়িতে হতো, স্থায়ী রক্ষিতা হিসেবে? এবার সত্যি বিরক্ত হয়ে উঠল আমির। সে কঠোর স্বরে বলল, তোমার মনে হচ্ছে না তুমি বাড়াবাড়ি করছো? তোমার সঙ্গে এমন কথাবার্তা যায় না। আপনি তো আমাকে আমার জায়গায় থাকতে দিলেন না। আমাকে এখন আপনার স্তরেই তো নামতে হবে, নয়তো বাঁচবো কি করে? কয়দিন পর তো আমার বোনেদের উপরও আপনার হাত পড়বে। ব্যবসায় টান পড়েছে তো। আমির কথা বলতে যাচ্ছিল, পদ্মজা তার কথা কেড়ে নিয়ে বলল, জানি আমি, কিন্তু সেই নিয়ম ভেঙে আপনি আমাকে ঠিকই তুলে আনতে গিয়েছিলেন। মেয়ের প্রয়োজনে আমার বোনেদের উপর হাত দেবেন না, তার কোনো নিশ্চয়তা আছে? আপনি তো আমার মাকেই খুন করতে চেয়েছিলেন। চোখে মুহূর্তের জন্য অপরাধবোধের ছায়া দেখা গেল। পরক্ষণেই সে কঠোর হয়ে বলল, তোমার বোনেদের উপর কখনো কোনো আক্রমণ আসবে না। তুমি খুব বেশি কথা বলছো। শরীরের শক্তি দিয়ে তো পেরে উঠি না, তাই কথা বলে মাথা খাচ্ছ? পদ্মজা কাঁপা গলায় বলল, আপনার মরে যেতে ইচ্ছে করে না? এত খারাপ কাজ করার পরও নিজেকে ক্লান্ত মনে হয় না? মনে হয় না এইবার থামা উচিত? যথেষ্ট কথা হয়েছে, এখন গোসল করে খেয়ে নাও, তারপর আমাকে সুযোগ দাও। পদ্মজা বিস্মিত চোখে তাকালো। কিসের সুযোগ? তোমাকে বাঁধার। আমাকে বেরোতে হবে। পদ্মজা অন্যদিকে মুখ ফিরিয়ে বসলো। সে সমস্ত অস্তিত্ব দিয়ে আমিরের নির্দেশ অমান্য করার চেষ্টা করছে। মানুষটার প্রতি একটা গভীর বিতৃষ্ণা জমে উঠেছে মনে। আবার তার নৃশংসতা দেখে প্রতিরোধের সাহসটাও নিয়ে গেছে।
সে বুঝতে পারছে প্রতিটি পদক্ষেপ সাবধানে ফেলতে হবে, নয়তো এই বিষাক্ত জাল থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে না। আমির পদ্মজার হাত চেপে ধরে বলল, গোসলে যাও। যন্ত্রণায় কুকড়ে উঠল পদ্মজা। ছাড়ুন, ছাড়ুন আমাকে। হাতের চাপ আরো বাড়িয়ে দিল। গোসলে যাও, তারপর খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে আমাকে ধ্বংস করার নতুন পরিকল্পনা করো। এত নাটক কেন করছেন? আপনার এই ভণ্ডামি আমি আর সহ্য করতে পারছি না। নাটক তো তুমিও করছো। এমন কথাবার্তা, এই আচরণ, এসব তো তোমার সঙ্গে যায় না। পদ্মজা যন্ত্রণায় কাতরাতে কাতরাতে বলল, উফ, ছাড়ুন আমাকে। আমাকে বাধ্য করো না তোমাকে জোর করে গোসল করাতে। পদ্মজার চোখ বিস্ফারিত হয়ে উঠল। সে দাঁত কিড়মিড় করে বলল, তাহলে আমি এখনই মরে যাব। তাই তো বলছি, নিজেই যাও। আমি আপনার কোনো কথাই শুনবো না। আমার হাতের মার খুব কঠিন, এখনো নরম আছি, নরম থাকতে দাও। পদ্মজা তীব্র ব্যঙ্গের সুরে বলল, অন্যকে দিয়ে মেরেছেন, এবার নিজের হাত লাগানোটাই বাকি। মেরে ফেলুন না, এখনই শেষ করে দিন। আমি কাউকে মারতে বলিনি, কিন্তু এভাবে চললে আমার হাতে তোমাকে কঠিন আঘাত পেতে হবে। আমি জানি একদিন আপনার হাতেই আমার মৃত্যু হবে, তাহলে এখন কেন এই ভণ্ড তাই দেখাচ্ছেন? কেন এই মিথ্যে অভিনয়? পদ্মজা, আমার সময় ফুরিয়ে আসছে। এই মুহূর্তগুলো আমার কাছে অমূল্য। দুদিন ধরে ঘুমোতে পারিনি, মাথা বিগড়ে যাচ্ছে। আমার কথা শোনো। কথার উত্তর খুঁজে না পেয়ে আমিরের মুখে থুতু ছুঁড়ে মারল পদ্মজা। এমন আচরণে হতভম্ব হয়ে গেল আমির। অপমানের গাঢ় রং তার মুখে ছড়িয়ে পড়ল। চোখে মুখে ক্ষোভের আগুন দপদপ করতে থাকলো, কিন্তু সে নিজেকে সামলে নিল। কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে গভীর একটা শ্বাস নিয়ে নিজেকে স্থির করলো। তারপর পদ্মজাকে জোর করে বিছানা থেকে টেনে নামালো। পদ্মজা ছটফট করলো, বাধা দেওয়ার চেষ্টা করলো। আমির তাতে কর্ণপাত করলো না। তার কণ্ঠ ছিল দৃঢ়, ভারী, যেন চূড়ান্ত নির্দেশ দিচ্ছে, গোসলে যাও। গায়ের জোর দেখাচ্ছেন? দেখাচ্ছি। নির্লিপ্ত স্বরে মেনে নিল আমির। 6 বছর তো জোরই দেখিয়েছেন, তোমার সম্মতিতে। পদ্মজার চোখ ক্রোধে দপদপ করছিল। সেই অবস্থাতেই আমিরের শেষ কথাতেও কোথাও যেন চেনা মানুষটাকে খুঁজে পেল সে। আমিরের গভীর চোখ দুটো তার মনে কত শত স্মৃতি উস্কে দিল। অভিমান, আনন্দ, ভালোবাসার সেই পুরনো দিনগুলো। পদ্মজা থমকে গেল। তার চোখে মুখে ঘৃণার যে প্রাচীর এতক্ষণ দৃশ্যমান ছিল, তা মুহূর্তে কোথায় যেন ম্লান হয়ে গেল। আমিরের চেনা নিঃশ্বাসের উষ্ণতা আর চোখের গভীরতা তাকে একটানে নিয়ে গেল সেই দিনগুলোতে, যখন এই মানুষটাই ছিল তার পৃথিবী। পদজা ভেতরে কিছু একটা ভেঙে পড়ল। ঘৃণা মোটা দেওয়াল গুড়িয়ে গিয়ে ভালোবাসার সেই পুরনো স্রোত বেরিয়ে এলো। তার মনে হলো সেই আমির আজও তার সামনে দাঁড়িয়ে আছে, যার জন্য একসময় নিজের সব কিছু বিসর্জন দিতেও প্রস্তুত ছিল সে। তখনই কানে ভেসে এলো রিদওয়ানের কথাগুলো, ভেসে এলো মেয়েদের আর্তচিৎকার। চোখের সামনে জমে থাকা রঙিন পর্দাটা মুহূর্তেই হটে গেল। সবকিছু পরিষ্কার হয়ে উঠল। বাস্তবতার নির্মম চেহারা তার সামনে স্পষ্ট হয়ে ধরা দিল। পদ্মজা গলা নামিয়ে চাপা স্বরে বলল, শেষ অবধি আমি পদ্মজাই থাকবো। পারবে না, আমার সঙ্গে তুমি পারবে না। গায়ের জোরে, বুদ্ধির খেলায়
আমার সঙ্গে পারবে এমন কেউ জন্মেছে সেটা আমি বিশ্বাস করি না। তবে তবে কোনো অনুভূতি জন্মালে জন্মাতে পারে। অনুভূতির অদৃশ্য ধারা কি তলোয়ার কেউ হার মানায়? মানুষের হৃদয়ের গহীন গভীরে লুকিয়ে থাকা অনুভূতি কি সত্যিই কারো পতনের কারণ হতে পারে? তবে কি সেই মর্মভেদী অনুভূতির সন্ধান পাবে পদ্মজা? সেই অনুভূতির স্পর্শে আমিরের সাম্রাজ্য হবে ধ্বংসস্তূপে পরিণত, যার আঘাতে সে হবে মৃত্যুর দ্বার প্রান্তে নিক্ষিপ্ত। 2 শতাব্দীর পাপের অবসান ঘটবে এক মুহূর্তে, আর আমিরের প্রিয় পদ্মাবতী রূপান্তরিত হবে শুধু পদ্মজায়। সে স্বাধীন, অনন্য, অপরাজেয়। ঘন কুয়াশাকে হারিয়ে সূর্য আজ তেজ নিয়ে আকাশে জ্বলজ্বল করছে, চারপাশে ছড়িয়ে দিচ্ছে আলোকিত রশ্মি। অথচ পাতালপুরীতে ভ্যাপসা গরম। পদ্মজার শরীর ঘামে ভিজে একাকার। দেয়াল, কারুকার্য খচিত উঁচু খাট, দেওয়ালের গায়ে ঝুলানো শতাব্দী পুরানো চিত্রকর্ম, মেঝেতে ছড়িয়ে থাকা বহু মূল্যবান কার্পেট, চেয়ার, টেবিল সবই যেন ঘামছে। সকালের দৃশ্যটি অবশ্য অন্যরকম ছিল। খুব ঠান্ডা পড়েছিল, সোয়েটার পরার পরও কাঁপছিল শরীরে। তাই আমির সোয়েটারের ওপর শাল পরিয়ে দিয়ে গেছে। এই মুহূর্তে হাত বাঁধা থাকার কারণে সোয়েটার কিংবা শাল কিছুই গা থেকে সরাতে পারছে না পদ্মজা। গরমে হাঁসফাঁস লাগছে। হঠাৎ করেই যেন উত্তপ্ত হয়ে উঠেছে পাতালপুরী। গরমে মাথা ব্যথা হয়ে গেছে। বসে থাকতে থাকতে কোমর অবশ হয়ে যাওয়ার পথে। আশেপাশে কোনো সাড়া শব্দও নেই। ভোরের দিকে কানে এসেছিল মেয়েদের চিৎকার। তার কিছু করার ক্ষমতাই ছিল না। দাঁতে দাঁত চেপে সহ্য করে গেছে মেয়েগুলোর বুক কাঁপা আর্তনাদ। মনে হচ্ছিল পৃথিবীটা এক বিশাল নিঃশব্দের কারাগার। আর সেই চিৎকারগুলো, এই নিঃশব্দতার মাঝে এক টুকরো রক্তাক্ত বেদনা। খট করে ঘরের দরজা খুলে গেল। চোখ তুলে তাকালো পদ্মজা। আমির এসেছে। তার পরনে ফুলহাতা সাদা গেঞ্জি, চোখ দুটি রক্ত লাল। পদ্মজা দৃষ্টি সরিয়ে নিল। আমির ধীর পায়ে এসে খুলে দিল তার হাত পায়ের বাঁধন। হাত বাড়িয়ে গা থেকে শাল সরাতে গেলে পদ্মজা বাধা দিয়ে বলল, প্রয়োজন নেই, আমি পারবো। আমির যন্ত্র মানবের মতো সরে দাঁড়ালো। পদ্মজা সোয়েটার শাল বিছানার উপর রেখে আগের তেজি গলায় বলল, খবরদার, আমাকে আর বাঁধবেন না। আমিরের স্বগোক্তি, নিজের পায়ে কুড়ুল মারার অভ্যেস নেই। কি বললেন? কিছু না। বসে থাকতে থাকতে আমার কোমরের হাড় ক্ষয়ে যাচ্ছে। এরপর তো সারা জীবন বসে থাকতেই হবে। 2-3 দিন বসে থাকলে কারো হাড় ক্ষয় হয় না। পদ্মজা হতাশ হয়ে বলল, আমার যন্ত্রণা হয়, পা ঝিমঝিম করে, দয়া করে আর বাঁধবেন না। আমির ঘরের পশ্চিম কোণে রাখা কাঠের বাক্সটির দিকে এগোতে এগোতে সাবধান করল, কোনো চালাকি করো না। তুমি মামার বাড়িতে আসোনি যে, যেভাবে চাইবে সেভাবেই হবে। 21টা মেয়ে জোগাড় হয়ে গেছে। আমির বাক্সের তালা খুলে একটা ছুরি বের করে বলল, রিদওয়ান জি কেন তোমাকে এসব বলল? আমার আম্মাকে কি খুন করতে চেয়েছিলেন? বুকের ভেতরটা একটু কাঁপেনি? পথের কাঁটা রাখতে নেই, আমির দৃঢ় কণ্ঠে বলল। শুনে চমকে গেল পদ্মজা। মানুষটা কত সহজভাবে কথাটা বলল। আর কিছু বলতে ইচ্ছে করলো না তার। শুধু তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল আমিরের পিঠের দিকে। লোকটা উবু হয়ে কি যেন খুঁজছে।
পদ্মজা ঘাড় ঘুরিয়ে দেখলো ঘরের দরজা হাট করে খুলে রাখা। এই সুযোগ, ওনার মনোযোগ অন্যদিকে। এখনই বেড়ে যাওয়া ভালো সময়। ভয় আর উত্তেজনা মিলেমিশে এক হয়ে গেল তার হৃদয়ে। পা দুটো ভারী লাগলেও সে ঠিক করলো সে পালাবে। ভাবনা অনুযায়ী ধীরে ধীরে পেছনের দিকে হাঁটতে হাঁটতে দরজার কাছে পৌঁছে গেল। শেষবারের মতো আমিরের দিকে একবার তাকিয়ে এক নিঃশ্বাসে দরজার বাইরে বেরিয়ে যাবে, তখন আমির ঠান্ডা সুরে বলে উঠল, পালাতে পারবে না। থমকে দাঁড়ালো পদ্মজা। ভেবাচাকে খেয়ে কোনো মতে বলল, পালাচ্ছি না তো। তো কোথায় যাচ্ছ? পদ্মজা উত্তর না দিয়ে চোখ মুখ কুঁচকে খাটের এক কোণে গিয়ে বসল। বুঝতে পারছে না কি করবে। এখান থেকে নিজেকে কিংবা মেয়েগুলোকে মুক্তি করার কোনো পথ খুঁজে পাচ্ছে না। এভাবে চললে কিভাবে হবে? এই অবস্থা থেকে মেয়েগুলোকে নিয়ে বেরিয়ে যেতেই হবে। কোনো না কোনোভাবে তাদের বাঁচাতে হবে। সেটা করতে হলে আগে তার নিজের মুক্তির প্রয়োজন, অথবা দরকার সুনিপুণ কোনো পরিকল্পনা। হয় সে ভেতর থেকে মেয়েগুলোকে বাঁচানোর চেষ্টা করবে, আর নয়তো বাইরে গিয়ে পুলিশের সাহায্য নেবে। পদ্মজা গভীর শ্বাস নিল। সে জানে তার পথ কঠিন, কিন্তু লড়াই করতে হবে। আমিরকে এক নজর দেখে হঠাৎ কাঁদো কাঁদো সুরে বলল, আমি তো আপনার কোনো ক্ষতি করছি না, করবো না। দয়া করে আমাকে বাঁধবেন না, ছেড়ে দিন। ছলনা করো না। ছলনা? কিসের ছলনা? টয়লেটে যেতে পারি না, শুতে পারি না। স্বামীর নতুন বাড়িতে এসেছি, একটু তো শান্তি দেবেন, নয়তো অন্দরমহলে দিয়ে আসুন, কিছু একটা করুন। তুমি অভিনয়ে খুব কাঁচা, হচ্ছে না। ভালো করে অভিনয় করো, নয়তো যা বলার সোজাসুজি বলো। রাগে বিরক্তিতে ফুঁসে উঠল পদ্মজার শরীর। সে আর কিছুই বলল না। আমির বক্স থেকে একটা বস্তু হাতে নিয়ে পদ্মজার দিকে ফিরে বলল, যদি এটা ধরতে পারো, তোমার বসা, শোয়া, হাঁটা সবকিছুর ব্যবস্থা করে দেব। কথা শেষ করেই বস্তুটি পদ্মজার দিকে ছুঁড়ে মারল। পদ্মজা সঙ্গে সঙ্গে ধরে ফেলল। আমির পুনরায় বাক্সের দিকে ফিরে প্রশংসার সুরে বলল, চমৎকার। পদ্মজা বস্তুটির উঁচু অংশ ধরে টান দিতেই একটা ছুরি বেরিয়ে এলো। তার চোখে বিস্ময়ের ঝিলিক। সে আমিরের দিকে তাকালো। আমির গভীর মনোযোগে কিছু খুঁজে চলেছে। তৎক্ষণাৎ পদ্মজার মনে একটা সাহসী পরিকল্পনার জন্ম হলো। ছুরির ভয় দেখিয়ে সে আমিরকে পরাজিত করবে এবং সব মেয়েকে মুক্ত করবে। উত্তেজনায় মত্ত পদ্মজার মস্তিষ্ক আর কোনো দ্বিধায় হারালো না। পরিস্থিতিকে অতি সহজ ভেবে সে ধীরে ধীরে আমিরের দিকে এগিয়ে গেল। আমির আর চোখে খেয়াল করলো পদ্মজা হাতে ছুরি নিয়ে এগিয়ে আসছে। তবুও সে তার মনোভাব বদলালো না, একেবারে স্থির রইল। আমির যখন সামান্য দূরত্বে ছিল, তখন দৌড়ে এসে আমিরের গলায় ছুরি ধরে দৃঢ় কণ্ঠে পদ্মজা বলল, সব মেয়েকে ছেড়ে দিন, নয়তো আমি আপনাকে মেরে ফেলবো। আমিরের চোখে মুখে হাসির ঝলক দেখা গেল। পদ্মজা, এখানে শুটিং হচ্ছে না। পদ্মজা অপ্রস্তুত হয়ে গেল। তবু সে ভাঙা গলায় হুঙ্কার ছাড়ল, যা বলছি করুন। আমির নাছোড়বান্দা স্বরে বলল, করব না। দ্বিধায় বিভক্ত হয়ে গেল পদ্মজার আশার পাহাড়। সে হার মানার পাত্রী নয়। বলল, আমাকে সহজ ভাববেন না, আমি কিন্তু স্বামী বলে ছেড়ে দেব না। এত লম্বা হয়ে কি লাভ হলো? স্বামীর গলায় ছুরি ধরতে
পায়ের আঙুলের ওপর ভর দিতে হচ্ছে। পায়ের পাতা মাটিতে ফেলো, নয়তো আঙুল ভেঙে যাবে। পদ্মজা দাঁতে দাঁত কিড়মিড় করে বলল, মস্করা করবেন না, চলে যায়। আমির কৌশলে পদ্মজাকে ঘুরিয়ে নিজের সঙ্গে চেপে তার গলায় নিজের ছুরি ধরে বলল, তোমার হাতের ছুরি দিয়ে সুতাও কাটা যাবে না, ভোতা ছুরি। ভালো করে না দেখে আক্রমণ করতে চলে এসেছো। মস্করা আমি করছি নাকি তুমি? বাচ্চাদের মতো আচরণ করছো। বুদ্ধি হাঁটুতে চলে এসেছে। এখন আমি যদি তোমার গলা শিরাটা কেটে ফেলি, আমার হাতের ছুরি কিন্তু ভোঁতা না। পদ্মজার মেরুদণ্ড সোজা হয়ে গেল। আমির তাকে এমন ভাবে চেপে ধরেছে যে মনে হচ্ছে এখনই তার প্রাণ নিয়ে নেবে। আমির সেটা করল না, পদ্মজাকে আলগা করে ছেড়ে দিল। ছাড়া পেয়ে সরে গেল পদ্মজা। আমির চড়া গলায় বলল, আগে ঘোর কাটিয়ে নিজের মধ্যে ফিরে আসো, তারপর আমার সঙ্গে লড়ো। কথা শেষ করে সে বেরিয়ে যাচ্ছিল। পদ্মজার মন কেমন করা কণ্ঠে বলে উঠল, এত মন্দভাগ্য কেন হলো আমার? জবাব না দিয়ে চলে গেল আমির। পদ্মজা মেঝেতে বসে ডুকরে কেঁদে উঠল। তার দিশেহারা অবস্থা, কোন দিকে যাবে, কি করবে, কিছুই বুঝে উঠতে পারছে না। যতবার মনে সাহস জোগানোর চেষ্টা করছে, ততবারই তা নিঃশেষ হয়ে যাচ্ছে। ভেবেও কোনো উত্তর খুঁজে পাচ্ছে না। আমির যদি তাকে বেঁধে না যেত, তবে হয়তো পালানোর বা কিছু করার চেষ্টা করতে পারত, কিন্তু সেটা কখনোই হবে না। আমির কোনো সাধারণ প্রতিপক্ষ নয়, সে বুদ্ধিমান, সতর্ক। পদ্মজা নিজের অসহায়ত্বে ভেঙে পড়ল। কান্না ছাড়া আর কি বা করতে পারে সে? চোখের জল গাল বেয়ে ঝরতে লাগলো। বুকের ভেতর হাহাকার বেড়েই চলেছে। হতাশা, অসহায়ত্ব আর কান্নাই যেন তার একমাত্র পথ। কঠোর বাস্তবতার সামনে দাঁড়িয়ে আর কোনো আশার আলো দেখতে পাচ্ছে না। তবে পৃথিবীটা সেদিনই অন্ধকারে ঢেকে গেছে, যেদিন আমিরকে এই নোংরা জগতে আবিষ্কার করেছে। আমির হ্যান্ডকাপ নিয়ে এসে পদ্মজার হাতে পরিয়ে দিল। বের হওয়ার আগে আরভিতকে বলল, পদ্মজার হাতে হ্যান্ডকাপ পরানো আছে, যদি এখানে হাঁটাহাঁটি করে কিছু বলবে না। আমি বড় দরজায় নতুন তালা দিয়েছি, চাবি আমার কাছে। যত চেষ্টাই করুক, বের হতে পারবে না। আরভিত সংশয় নিয়ে প্রশ্ন করল, যদি আক্রমণ করে? ও হাত ছাড়া কাউকে আক্রমণ করতে পারবে না। নির্ভয়ে থাকো, যা ইচ্ছে করুক, পাত্তা দেবে না। মনে করবে একটা পিঁপড়া ঘোরাঘুরি করছি, ঠিক আছে? জি ভাই। মেয়েগুলোকে খাবার দেবে, আমার আসতে অনেক রাত হবে। রাফেদকে নিয়ে বেরিয়ে পড়ল আমির। তার আগে ভালো করে সবকিছু দেখে নিল, পদ্মজা কোনো উপায়ে তার ক্ষতি করতে পারে কিনা। না, পারবে না। সে নিশ্চিন্ত মনে বেরিয়ে গেল। হাঁটুতে মুখ গুজে বসে রইল পদ্মজা। হতাশার ভারে তার মন এতক্ষণ অন্য জগতে ছিল। আচমকা আবিষ্কার করলো, হাত বাঁধা হলেও তার পা জোড়া মুক্ত, দরজাটাও খোলা। সে ছট করে উঠে ঘর থেকে বেরিয়ে গেল। প্রতিটা ঘরে উঁকি দিয়ে দেখলো দ্বিতীয় ঘরে রিদওয়ান ঘুমাচ্ছে, বাকিগুলো খালি। সে পা টিপে টিপে অন্ধকারের চোখ দরজা পেরিয়ে শূন্য প্রতিধ্বনির সামনে গিয়ে দাঁড়ালো। দরজায় ধাক্কা দেবে ঠিক তখনই আরভিত তাকে বাধা দিল। বন্ধুরা, পদ্মজা উপন্যাসের 7ম পর্ব আজ এখানেই শেষ করলাম। পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার ফিরে আসছি। আমার এই গল্প পাঠ আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। নমস্কার।